হরকতকে যদি আমি টেনে ফেলি তাহলে সেটা হরকত থাকবে, কি হয়ে যাবে বলে? মাদ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি তো। আচ্ছা, এখন আমরা মোটামুটি আস্তে আস্তে কিছু কিছু শব্দ শিখবো, কোরআনের কিছু আয়াত আমরা শিখবো। দেখি আমরা কতদূর আসছি। ওই সে কাপড়টা কোথায়? হ্যাঁ, বোর্ডটা তো চমৎকার লাগতেছে। দেখেন এটা কি ভাই, সবাই এটা যে বা, সবাই কি বুঝতে পারছেন? এটা কি নিচে। এখন বায়ের তিনটা চেহারা আমি লিখবো। দেখেন দেখেন, এক দাঁতের নিচে এক নোক্তা, এটা কি? এটা কি? এটা কি? বা। এখন বার সাথে কার প্যাচ লাগে? এটা কি? বায়ের সাথে কার প্যাচ লাগে? সবাই দেখতেছেন ভাই, একটু হরফে যাতে সমস্যা, আমি হরফ নিয়া যারা একটু আছেন, অক্ষরগুলো চিনতে অসুবিধা হয়, তারা একটু আমার এই এদিকে আমার সাইডে বসবেন, ঠিক আছে না? সবাই আসবেন, দেখি তাদের জন্য কি করা যায়। আমাদের তো একটা সবাইকে নিয়ে আমরা যেন আগাইতে পারি, ঠিক আছে না? ইনশাল্লাহ এইটারে ধুয়ে ফেলতে হবে, এটারে কাছে রাখলে ওটা দিলেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জাযাকাল্লাহ। তাহলে আমরা বায়ের সাথে কার প্যাচ লাগে? তাহলে এক দাঁতের নিচে এক নোক্তা কি? বা। নুনের তিনটা চেহারা আমি বানাই। সবাই কথা বলেন না, এদিকে তাকান। যারা জানি তারাও দেখবো, যারা জানি না তারাও দেখবো, ঠিক আছে না? হ্যাঁ, দেখলে আরো বেশি মজবুত হবে নাকি? এখন দেখেন, পাশাপাশি আমি দুইটা লিখলাম, একই রকম চেহারা। এক দাঁতের নিচে এক নোক্তা সেটা বা, এক দাঁতের উপরে দুই নোক্তা সেটা কি? ক্লিয়ার হয়েছেন আপনারা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? তাহলে বাকে নুন বলবো না তো, এটা বা বা বা, ঠিক আছে না? নুন নুন নুন। এখন কি দিলাম? জবর। এখানে কি দিলাম? জবর জবর। এখানে কি দিলাম? এখানে কি দিলাম? এখানে কি? এখানে কি? জবরদের পেশকে কি বলে? হরকত। জবরের উচ্চারণ সাধারণত আকারের মতো, জেরের উচ্চারণ সাধারণত রস্যিকারের মতো, পেশের উচ্চারণ সাধারণত রস্যিকারের মতো, ঠিক আছে? তাহলে বা জবর। আচ্ছা, টান হবে? তা টানবেই কেন? ভুল আর করা যাবে না। এখন ভুলের কিন্তু মাপ নাই, কারণ অনেক ভুল এসে গেছে। হরকতের উচ্চারণ কত পড়াইছি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কি ফর্মুলা আমাদের মুখস্থ না? এই যাই ভাই, কি কর মুখস্থ আছে না? সবার মুখস্থ না? এখন কি ভুল করা যাবে? হ্যাঁ, বাজবর বাজের বাপেশ বাবিবু বাবিবু, বাজবর বা বাজের বি বাপেশ বু বাবিবু বাবিবু। এখন যদি বলি বাবিবু, কেন হবে না বলেন? আমরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। আমি যে ভুলটা করলাম, তাই না? এই ভুলটা কিসে রূপান্তরিত হয়ে গেল? তাহলে কি হইলো এটাও আমার জানা থাকতে হবে। আমি কি ভুল কইরে কি হলো এটাও আমার জানা থাকতে হবে। তাহলে ছিল হরকত, হয়ে গেল মাদ। তাহলে কোরআন শরীফ পড়তে যে এই ভুল করা যাবে? হরকতের উচ্চারণ। আরেকটা আপনাদেরকে এনশিওর করি, আমাদের যত ভুল হয়, এই ম্যাক্সিমাম ভুলের মধ্যে প্রধান ভুলটা হলো এই হরকতকে টানতে থাকি। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে আসতেছি, যে হরকতকে টেনে পড়া। নুন জবর না, নুন জেরনি নানি, নুন পেশনু নানিনু 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 বাবিবু বাবিবু। এই তো খালি একটা ফর্মুলা দিলাম। আপনি যে কোনো হরফ নেন, মিম নেন, মামিনু মামিনু, লাম নেন, লামিনু লামিনু লামিনু, জিম নেন, জাদিদু জাদিদু, দাল নেন, দাদিদু দাদিদু দাদিদু, ফা নেন, হাফিফু হাফিফু, কফ নেন, পাকিকু পাকিকু পাকিকু। এভাবে আমরা প্রত্যেকটা হরফ পড়তে পারি না? এটা তো জাস্ট নমুনা দিলাম। আমি যে কোনো হরফের সাথে ফর্মুলা লাগাইতে পারি কিনা? পারি কিনা? তাহলে আমাদের এখন কি শিখলাম? যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এইবার আপনাদের কাছে কি আছে? এই হরকতটা আমরা এখন পড়বো।
এই হরকতের পৃষ্ঠা হলো 8 নাম্বার পৃষ্ঠায় চলে যান, নিচে হলো বাংলায় লেখা 8, কি আছে 8, বাংলায় লেখা নিচে আছে 8, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আরে 8 নাম্বার বলছি, 8 যাবেন, 8 কি বলছি ভাই? ভাই 8 নাম্বার পৃষ্ঠা বের করতে পারেন নাই? বাংলায় লেখা নিচে আছে 8, 8 মাঝামাঝি, 8 মাঝখান থেকে শুরু করবো, কোথা থেকে? মাঝখান থেকে। তাহলে বাজাবর, বাজাবর কি হইলো? বাবা, বাবা পান নাই? বাবা দাদা নানা পান নাই? হ্যাঁ, আবার একটু বেশ লাগছে নাকি কায়দা? 8 নাম্বার নিচে 8 নাম্বার লেখা, হ্যাঁ কিছু কায়দা ছয় না। আচ্ছা পাইছেন তা বাবা দাদা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, 6 পাইছেন, পাইলে হয়েছে, পাইলে হয়েছে বাস। সবাই আঙ্গুল দেন, সবাই আঙ্গুল দেন। বা জবর বা, বা জবর বা, কি হইলো? বাবা। সবাই নজর দেন, আমার দিকে দেখবেন না, নজর কায়দায় থাকতে হবে। নজর কোথায়? আমি যখন বোর্ডে দেখাবো সবাই বোর্ডে দেখবেন। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা, মামা, মামা। দাল জবর দা, দাল জের দি, কি হইলো? দাদি, দাদি। নুন জবর না, নুন জেরনি, নানি, নানি। মিম জবর মা, মিম জেরমি, কি হইলো? মামি, মামি। ফা পেশফু, ফা পেশফু, কি হইলো? ফুফু, ফুফু। খ জবর খা, খা বলা যাবে, খা বলা কেন যাবে না? ইস্তিলার কাহারত শব্দ তজ কফগাইনার খ। আরেকবার, আরেকবার। জবর সা বলা যাবে না, কেন যাবে না? খ জবর খ, বলা যাবে না, কেন যাবে না? তাহলে লাম পেশ কি হইলো? খলু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা, বা। মিম জবর মা, আইন জবর আ, মা, মা। লাম জেরলি, ইয়া জবর ইয়া, লিয়া, লিয়া। কাফ জবর কা, কা জবর কা, কাকা, কাকা। বা জবর বা, কি হইলো? কাকাবা, কাকাবা। আরেকবার, কাকাবা। নুন জবর না, সা জবর সা, নাসা, নাসা। লাম জবর লা, কি হইলো? নাসালা, নাসালা, নাসালা। র জবর র, ফা জবর ফা, রফা, রফা। আইন জবর আ, রফা, রফা। হামজা জবর আ, এটা হামজা কেন হলো? আলিফ হবে না? এটা আলিফ বলবো না হামজা বলবো? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। অর্থাৎ আলিফ হলো সবসময় খালি থাকবে,
যখন আলিফের সাথে কিছু না পাবো তখন ওইটাকে আলিফ বলে ডাকবো। ক্লিয়ার হয়েছেন? আর যখন আলিফের সাথে কোনো কিছু চলে আসবে, জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ অথবা সাকিন, তাজদীদ কোরআন শরীফে পাওয়া যায় না, যদি পাওয়া যায় সেটাও হামজা। কি হয়ে যাবে? হামজা। কি হবে? এখন এই হামজাটার নাম হলো লম্বা হামজা। লম্বা। আর ওই বর্ণের মধ্যে যে হামজাটা দেখতে পাই 29টি, এটা হলো গোল হামজা। ওটার নাম কি? গোল হামজা। তাহলে হামজা কয় ধরনের কোরআন শরীফে পাবো? একটা গোল হামজা আর একটা লম্বা হামজা। ক্লিয়ার হলেন আপনারা? বাস। হামজা জবর আ, জাল জের বি, আদি আদি, নুন জবর না, আদিনা আদিনা, বা জবর বা, খ জের খি, বাখি বাখি, লাম জবর লা, বাখিলা বাখিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ 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 সামিআ, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা হামিদা, মিম জবর মা, রা জের রি, মারি মারি, দদ জবর দা, দা বলা কেন যাবে না? ইস্তিলার সাতারত, সদ্দ তজ কসদাইনার খ, দদ জবর দ, দা বলা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? সবাই জানলাম তো? মারি দ, তাহলে মারি দা বলা যাবে না। খ জবর খা, খা বলা যাবে? কেন যাবে না? মাশাআল্লাহ। তাহলে আমিও পড়লে ভুল করতে পারবেন কিনা? খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া খসিয়া, কাফ জবর কা, বা পেশ বু, নুকতা কোথায়? এক দাঁতের নিচে নুকতা, এটা কি হবে? নুন বলা যাবে? নুনের নুকতা কোথায়? উপরে থাকলে নুন, নিচে থাকলে কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবুরা কাবুরা, ফা জবর ফা, হা পেশ হু, হাহু, ওয়াও জবর ওয়া, হাহুয়া। আরেকবার আরেকবার, ক পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা কুতিলা। আরেকবার, সা জবর সা, ক পেশ কু, থাকু, লাম জবর লা, থাকুলা থাকুলা, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ তুবি আ, ক পেশ কু, র জের রি, কুড়ি। এখন কি গিয়া জবর বলবো না হামজা বলবো? সব সময় প্রাধান্য দেব হামজাকে। সব সময় কাকে প্রাধান্য দেব? হামজা কারোর মাথার উপর উঠে বসে থাকবে অথবা কারোর নিচে বসে থাকবে। জবর জের পেশ সাকিন তাজদীদ দুই জবর দুই জের দুই পেশ যা থাকো, কে পাবে? কাকে প্রায়োরিটি দেব? মনে থাকবে কাকে প্রাধান্য দেব? সব সময় হামজা জবর আ, কুড়ি আ কুড়ি আ কুড়ি আ। এইভাবে আপনারা প্র্যাকটিস করে আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন না? আগামী ক্লাসে এটা শুনবো, কিন্তু আমি পড়াই দেব, আপনারা পড়ে আসবেন। কারণ আপনাদের জবান থেকে যত বেশি আসবে আপনাদের ফায়দা হবে, আমি বললে আমার ফায়দা হবে। হ্যাঁ, আপনার কোনটা সমস্যা? নিচ থেকে দ্বিতীয়টা। হ্যাঁ, ওই যে উল্টা দাঁত বলছিলাম না, দেখাইছিলাম। উল্টা দাঁতের নিচে নুকতা, দাঁত অনেক সময় সিধা থাকবে,
দাঁত অনেক সময় উল্টা থাকবে। এই যে বা দেখতে পাচ্ছেন না, এইটা হলো সিধা দাঁত। এই দাঁতটা যখন এরকম উল্টানো থাকবে, দাঁতটা কি থাকবে, এই তখন এই নিচে হলে বা, উপরে হলে নুন, নিচে দুইটা হলে ইয়া, উপরে দুইটা হলে তা, উপরে একটা হলে থা। বুঝছেন আমার কথা? এই দাঁত একটা সিধা একটা উল্টা, তাহলে উল্টা দাঁতের নিচে নুক্তা, ওইটা প্রথম নুক্তাটা বায়ের, প্রথম নুক্তাটা কি, আর পরে হায়ের মাথার উপর নুক্তাটা খ। ক্লিয়ার হয়েছেন? প্রথমটা কার, আর উল্টা দাঁত যেখানেই থাকবে নোক্তার প্রথমটা দিবেন উল্টা দাঁতের। উল্টা দাঁত যেখানেই থাকবে নোক্তা প্রথমে কে পাবে, উল্টা দাঁতের। মনে রাখেন কোথায়। আর উল্টা দাঁত সব সময় শব্দের শুরুতেই থাকে। উল্টা দাঁত সব সময় থাকবে কোথায়, বুঝছেন? এবার বা জবর বা, খজের কি, বাকি, লাম জবর লা, বাকিলা। তাহলে এইটা আপনারা কমসে কম 100 বার প্র্যাকটিস করেন। কয়বার? ভাই একটা কথা বলি, কিছু অর্জন করতে গেলে তো কিছু সময় ব্যয় করতে হবে। এইটুক পড়া কি আমরা বারবার দেখতে পারবো না? জবান দিয়ে বলবেন জোরে জোরে, ভাই যদি মিনমিন করেন যে কোনোদিন হবে না। বাসায় বৈশা বৈশা এভাবে লাউডলি পড়তে হবে, জবান দিয়ে, জবান খুলে খুলে। বাদাবর বা, বাদাবর বাবা, বা দাল দবর দা, দাল দবর দা দাদা, নুন দবর না, নুন দবর না নানা, মিন দবর মা, মিন দবর মা মামা, দাল দবর দা, দাল দি দাদি, নুন দবর না, নুন দি নানি। এভাবে বারবার পড়তে পারবো না? হ্যাঁ, দাল দবর দা, দাল দবর দা দাদি। হ্যাঁ, ইয়া আছে, অতিরিক্ত না, ওটা অতিরিক্ত। যেমন আমাদের বাংলা ভাষায় এই স্বাধীনতা, এই আকার টাকার বয়ের না দন্তস্বয়ের, এটা অতিরিক্ত থাকে কিনা? আছে, হ্যাঁ থাকে না? ইংরেজিতেও আছে, সাইকোলজি থাকে না? অতিরিক্ত থাকে। লেখার সময় লিখতে হয়, কিন্তু পড়ার সময় এরকম কিছু আছে। আরবিতেও আছে, বাংলায় আছে, মোটামুটি সব ভাষাতে কিছু কিছু থাকে, থাকে না ইনশাল্লাহ? তো আমরা এইবার আপনারা মোটামুটি আমরা হরকতের ব্যবহারটা মোটামুটি একটু জানলাম নাকি? এখন আপনারা বলেছিলেন গতকালকের ক্লাস লাস্টেরটা আপনাদের একটু সমস্যা হয়, সবাই একটু এদিকে মতোয়াজ্জ হয়, সবাই একটু খেয়াল করি। গত ক্লাসের লাস্টের যে অধ্যায়টা ছিল সেটা মাদের অধ্যায়। কিসের অধ্যায়? সবাই তো এইটা নাকি? আচ্ছা, একটা মোটা কলম আইনে তো একখানা, কি জানো সিগমেন্ট না কি লেখা, সিগমা নাকি সিগমা, বাস একটা কলম, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি, এখানে পানি লাগছে তো এই জন্য মনে হচ্ছে না। তাহলে আমাদের অধ্যায়টা কি ছিল? মাদ। অধ্যায়টার নাম কি? মাদ। এখন মাদ মানে কি? মাদ মানে কি সবাই বুঝছেন? মাদ মানে কি? এখন টানবো যে কাকে টানবো? হরকতকে। টানি কাকে? হরকতকে। টান মূলত হয় হরকত। জবরকে টানি, জেরকে টানি, পেশকে টানি। এই টানাটানি কিন্তু তিনটা জিনিস, জবর, জের, পেশ। ঠিক আছে না? তানবিনকে টানা যাবে? তানবিনকে টানা যাবে না। তাহলে আমরা যে টানাটানি করি কাকে টানি? হরকতকে, মানে জবর, জের, পেশকে টান দিই। ঠিক আছে না? তাহলে জবরকে টানি, জেরকে টানি, পেশকে টানি। এই তো ক্লিয়ার? তাহলে মাদ মানে টেনে পড়া। আরেকটা অন্যভাবে বলতে পারি, হরকতকে টেনে পড়ার নাম মাদ। বলেন কি? ক্লিয়ার হয়েছেন? মনে না থাকলে বলবেন টেনে পড়াকে মাদ বলে। পারবো না ইনশাল্লাহ? এখন টানি কাকে টানি? হরকতকে। ক্লিয়ার হয়েছেন? জবর, জের, পেশকে টানি। এই টেনে পড়াকে মাদ, এইটুকু বুঝছেন তো সবাই? সবাই বুঝছেন এই পর্যন্ত? সবাই বাস, সবাই একমত? তাহলে আমরা যে টানি কাকে কাকে টানি? হরকত। হরকত মানে কি? এক জবর এক জের এক পেশ, অর্থাৎ জবরকে টানি, জেরকে টানি, পেশকে টানি। এবার বলেছিলাম মাদ হলো মোট 10 প্রকার। কয় প্রকার? শুধু সংখ্যাটা জেনে রাখেন। কয় প্রকার? বাস, কয় প্রকার? মোট
ইন টোটাল কয় প্রকার? মাদ মোট কয় প্রকার? এটি সবাই মুখস্থ হয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় মাদ মোট কয় প্রকার, ক্লিয়ার হয়েছেন? আমরা 10 প্রকার শিখবো না, খাটো করে শিখবো। বলেন, পরিমাণ ভিত্তিক মাদ 3 প্রকার। এইটাও যদি মনে না থাকে বলেন মাদ প্রধানত 3 প্রকার। বাস এতটুকু মনে রাখেন, মাদ প্রধানত এইটুকু তো মনে থাকে। মোট মাদ কয় প্রকার? আমরা যেমন বলি টেন্স প্রধানত 3 প্রকার, মোট 12 প্রকার বলি না আমরা, ঠিক তেমন আমরা বলতেছি মাদ হলো মোট 10 প্রকার, পরিমাণ ভিত্তিক মাদ। এটুকু সবাই একমত? সবাই বুঝছেন তো কি বলছি বলেন তো? মাদ মোট আর প্রধানত এই 3 প্রকারের নাম হলো, বলেন, একালিক মাদ, একালিক মাদ, 3 আলিফ মাদ, একালিক মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। একালিক মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ। আচ্ছা, এখন বলি মাদের অধ্যায় শিক্ষা করার জন্য 2 রকমের হরফ আগে চিনতে হবে। কয় রকম? একটা হলো মাদের হরফ, বলেন একটা কি? আচ্ছা, আমি একটু লিখতেছি, দেখেন। আমাদের মাদের অধ্যায় শিক্ষা করার জন্য আমাদেরকে 2 রকমের হরফ আগে চিনতে হবে। কয় রকমের? একটা হলো মাদের হরফ আর একটা হলো লিনের হরফ। বুঝাইতে পারছি? তার মানে যত মাদ আছে এই 2 রকম হরফের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বুঝাইতে পারছি? মাদ হইতে গেলে মাদের হরফ লাগবে। কিসের হরফ লাগবে? 1 নম্বরে মাদের হরফ লাগবে। কিসের হরফ লাগবে? এখন আমি যদি মাদের হরফ না চিনি তাহলে মাদ চিনতে পারবো? বলেন, তাহলে মাদের হরফ কি আপনারা চিনেন? এগুলো আলোচনা হয়েছে তো নাকি হয় নাই? হয়েছে। তাহলে মাদের হরফ হলো কয়টা? মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে। একালিফটা নিয়ে পড়িতে হয়। ক্লিয়ার হইছেন? লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে। তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে মাদের হরফ চিনলাম, লিনের হরফ চিনলাম। সবাই জানেন তো মাদের হরফ লিনের হরফ কি? এই পর্যন্ত বুঝছেন? তাহলে মাদের অধ্যায় শিখতে গেলে আমাকে 2 রকমের হরফ চিনতে হবে। আর্টিকেল পড়াইতে গেলে, শিখতে গেলে 2 রকমের অক্ষর, লেটার চিনতে হয়। একটা ভাওয়েল, একটা কি কনসোনেন্ট। আচ্ছা, না চিনলে কি ভাওয়েল আপনারা আর্টিকেল পারবে কেউ? ঠিক তেমনি মাদের অধ্যায় শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? 2 রকমের হরফ আগে চিনতে হবে। একটা মাদের হরফ আর একটা কি লিনের হরফ। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন হলো কখন কখন একালিফ টেনে পড়বো? প্রশ্নটা কি ভাই? মানে কোরআন শরীফের কোন অবস্থা পাইলে আমি একালিফ টানবো, এইটা হলো প্রশ্ন। ঠিক আছে না? তাহলে প্রশ্নের এখন উত্তর বের করি। 1 নাম্বার উত্তরটা পেয়ে গেছেন। 1 নাম্বার নিয়মটা যে মাদের হরফ পাইলে, এটা কি সবাই মুখস্থ আছে? তাহলে মাদের হরফ পাইলেই কি করবেন? এখন মাদের হরফ সবাই চিনি কিনা? চিনছেন তো? তাহলে চিনলে মাদের হরফ পাইলে কি করবেন? এটুকু বুঝছেন সবাই? ভাই আমি কিন্তু ধাপে ধাপে বুঝাচ্ছি, যেহেতু আপনাদের ওই ক্লাসটা কঠিন হয়ে গেছিল। এখন আমি একটু সময় নিয়ে বলছি, ঠিক আছে না? তাহলে মাদের হরফ পাইলে সবাই বুঝছি? এখন আপনারা বলেন মাদের হরফের কোনো সংক্ষিপ্ত রূপ আছে? তাহলে খাড়া জবর, খাড়া জবর খাড়াজের উল্টা। এখন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে কি করব? একালিফ টানিয়া। এই পর্যন্ত বুঝছেন? তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই মানে উল্টা পেশ, এই 3টাও মাদের হরফ।
মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, এই জন্য এটাকে একালিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, এরপরে আসতেছে লিনের হরফ স্বাভাবিক অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে অক্ষ করলে, লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে, বলেন তো আরেকবার, ক্লিয়ার হয়েছেন? ফর্মুলা আগে মুখস্থ করেন, তারপর দেখাচ্ছি। এরপরের আমাদের নিয়মটা ছিল দুই জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়িতে। একালিফ টানিয়া কয়টা নিয়ম পাইলাম? চারটা। 1 2 3 4 বলছিলাম। তাহলে একালিফ টেনে পড়ার আপাতত চারটা নিয়ম, আপাতত আরো আছে। এই চারটা মুখস্থ করতে পারবো না? তাহলে একটা জিনিস বলি, আমরা কখন কখন একালিফ টানবো তার নিয়ম পাইলাম কয়টা? আবারও বলছি, 1 নম্বরে হলো মাদের হরফ পাইলে একালিফ টানবো। মাদের হরফ পাইলে, মাদের হরফ পাইলে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে একালিফ টানিয়ে পড়বো। ঠিক আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে একালিফ টেনে পড়বো। কিন্তু লিনের হরফের পরের হরফে অক্ষ করলে, আর শুধু লিনের হরফ স্বাভাবিক অবস্থায় তাড়াতাড়ি, কিন্তু লিনের হরফের পরের হরফে অক্ষ করলে, আর দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিফ। মাদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে একালিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়। কয়টা নিয়ম হলো? চারটা। এই আপাতত একালিফ টেনে পড়ার চারটে থাকুক, আরো ধাপে ধাপে শেখা হবে। এরপর আমি বলেছিলাম কখন তিন আলিফ টানবেন, কখন তিন আলিফ টানা হবে, কখন আমরা তিন আলিফ টানবো, কখন তিন আলিফ টেনে পড়বো, কখন তিন আলিফ টানবো, প্রশ্নটা এটা নাকি? তাহলে একালিফ টেনে পড়ার মোটামুটি একটা নিয়ম আমরা পেয়ে গেলাম। উদাহরণগুলো সামনে আসতেছে। তাহলে মাদের হরফের উপরে যখন এরকম চিকুন চিহ্ন থাকবে, কি চিহ্ন? কি চিহ্ন? আচ্ছা, চিকুন চিহ্ন মোটা চিহ্ন থাকবে সবসময় মাদের হরফের উপর। কিসের উপর? এটাও তো মাদের হরফ নাকি? তাহলে চিকুন চিহ্ন মোটা চিহ্ন কোথায় পাবেন? নাকি অন্য হরফে? না, মাদের হরফ যেখানে আছে সেখানে চিকুন চিহ্ন। তাহলে চিকুন চিহ্নর মানটা কত বলছিলাম? 3, 3 আলিফ। তাহলে এই মাদের হরফটা টানা উচিত ছিল আমার এক আলিফ নাকি? কিন্তু এই চিহ্নটা আসার কারণে আমি কয় আলিফ, কয় আলিফ টানবো? ক্লিয়ার হয়েছেন আপনারা? তাহলে এই চিহ্নটা আসার কারণে কয় আলিফ টানবো? পারবেন না টানতে ইনশাআল্লাহ? আরেকটা নিয়ম হলো মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টেনে পড়ে। কি বলছি বলেন? অক্ষ করিলে তিন আলিফ টেনে পড়ে। তাহলে তিন আলিফ টেনে পড়ার নিয়ম মাত্র দুইটা। কয়টা? বলেন। মাদের হরফের উপর চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়বো, তিন আলিফ টানিয়া। আর মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া। এই পর্যন্ত বুঝছি তো আমরা? তাহলে দুইটা নিয়ম, বেশি না। একটা হলো মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, আর একটা মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে। ক্লিয়ার হয়েছে? এখন থাকলো কখন চার আলিফ টেনে পড়বো, কখন? একটাই সিম্বল। কি সিম্বলটা? মোটা চিহ্ন। কি সিম্বল? এরকম লম্বা মোটা চিহ্ন যখন থাকবে তখন কয় আলিফ টানবো? চার আলিফ টানবো। কয় আলিফ টানবো? তাহলে চার আলিফ টেনে পড়ার সিম্বল মাত্র একটা। কয়টা? মোটা চিহ্ন থাকলে চার। এরপর একটু ব্যাখ্যা করছিলাম যে কেন তিন আলিফের চিহ্ন আসে, এটা আর এখন বলবো না, এটা আরো ডিপে গেলে বলবো। ঠিক আছে না? আপাতত এই পর্যন্ত বুঝছেন? মোটা চিহ্ন কয় আলিফ?
আর চিকুন চিহ্ন কয় আলিফ, আর মাদের হরফের পরের হরফ লক্ষ্য করলে এই হলো মাদের অধ্যায়। ঠিক আছে, এরপর আরো বিস্তারিত ব্যাখ্যা আমি পরে করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এখন আইসা আমি আপনাদেরকে আরেকটা বিষয় খোলাসা করব, চেষ্টা করতেছি, দেখি তো আমরা কি মাদের অধ্যায়টা একটু ধারণা হইলো? সহজ মনে হইলো? কোনো কিছু লোড নিবেন না, ঠিক আছে? কোনো কিছু লোড নিবেন না, সহজে নিবেন, দেখবেন যে হয়। একবার না 1000 বার বলবো, তারপরে আমরা যেন শিখে যাইতে পারি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কোরআন শরীফকে কখনোই কঠিন ভাবে নাজিল করেন নাই, এটা সহজ ভাবে নাজিল করছেন, এটা অত্যন্ত সহজ। বান্দার জন্য কি সহজ করে দিয়েছেন। আচ্ছা, আমি অক্ষর লিখতেছি, বুঝছেন? আপনারা একটু দেখেন। হ্যাঁ, এইটা কি বলেন? আচ্ছা, সবাই কি দেখা যায় পিছনে? এইটা কি লিখলাম? নুন আলিফ, ঠিক আছে? এইটা বলেন তো কি? এইটা কি লিখলাম? এটা কি? আইন, হামজা না, আইন। এটা কি লিখলাম? এটা কি লিখলাম? এইটা, তাহলে এটা আলিফ, আইন, হামজা বলেন কেন? আরে হামজা তো এইরকম, হামজা কারোর সাথে মিশায় লেখা যায় না। কেন আইন যে আমরা হামজা বলি? যখনই কারোর সাথে মিলে লেখাবে সেটা কোনোদিন হামজা হবে না। এটা কি আইন? বলেন এটা কি? আবার বলেন। আর আইন হামজা লিখতে গেলে এইটার মাথার উপর লিখতে হবে। এই কখনোই হামজা কারোর সাথে মিলিয়ে লেখা যাবে না ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আর আইনকে হামজা বলবো না তো ভাই, বলেন না। এখন শেষ টাইমে যদি আইসা বলেন তাহলে এটা কি ত? আইন ত ইয়া, এটা কি লিখলাম? নুন। তাহলে কি কি বলেন? আলিফ, নুন, আলিফ, আলিফ, আইন, ত, ইয়া, নুন। আচ্ছা, এরপরে দেখেন এটা কি? এটা কি? এটা চিনতে অসুবিধা আছে? এটা কি? এটা কি? এটা কি? এটা কি বলেন তো? এটা কি? একটা মোটা কলম আইনে না, কলম হলো। আসলে বিষয় কি জানেন? অক্ষর সবসময়ের জন্য আমরা তো শিখে আসছি ওই ব্ল্যাক বোর্ডে, যখন চক দিয়ে লেখা হয় না, অনেক মোটা মোটা দেখা যায়, অনেক ভালো দেয়। এই হোয়াইট বোর্ড আইসা, হ্যাঁ, এটা কি লিখলাম বলেন? আলিফ লাম কাফ ওয়াও, আলিফ লাম কাফ ওয়াও। আচ্ছা, আমি একটা অক্ষর লিখতেছি, এটা কি বলেন তো? হ্যাঁ, আর এটা কি? আচ্ছা, এটা কি চিহ্ন বলেন? এটা কি? এইগুলো অক্ষরগুলো কি আপনাদের চিনতে অসুবিধা হয়েছে? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আমি নুনের উপর কি দিলাম? নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ। এটা কি লিখলাম? এখন আর আলিফ থাকলো, কি হইলো বলেন? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়, হামজা নুন জের ইন। আবার বলেন, বেশি করে গুনগুন করেন। হ্যাঁ, নুনের গুন্না হবে 2 ঠোঁট ফাঁক করে, মিমের গুন্না হবে 2 ঠোঁট মিলিয়ে। এখন যদি বলি ইন হবে ইন, বলেন, আবার বলেন ইন। নুন আলিফ জবর
জবরের বাম পাশে, এখন কি টানা যাবে? যাবে কিনা? কয় আলিফ? বাস এক আলিফ, আপাতত এক আলিফ। কয় আলিফ? ইন্না, টানেন তো। আরেকবার বলেন। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, 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 আ। হ্যাঁ দেখেন, ত ইয়া জবর কয়, এটা আবার কমার মতো সাকিন দিলাম। দুই ধরনের সাকিনই আমি ব্যবহার করব, কারণ আপনি যখন যে কোরআন শরীফ পড়বেন সেটা কমার মতো থাকতে পারে, উল্টা বিয়ের মতো, ঠিক আছে না? এটাও সাকিন কিন্তু, নাকি নাকি পেশ? পেশ হইতে গেলে মাঝখানে গোল লাগবে, আছে গোল আছে নাই? ত ইয়া জবর তাই, ত ইয়া জবর তাই। এখন তাই বলা যাবে? তাই বলা, তাই কি বলা যাবে? কেন যাবে না? এটা ইস্তিলাহ, একদিকে ইস্তিলাহ হরফ। আর জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? সারা রাত সাপ পিটাইয়া সকালে দেখি দড়ি, কেমন হইলো? ত ইয়া জবর তাই, জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। কিসের হরফ? কি ভুল বললাম না তো? সবাই একমত? ঘুমাচ্ছেন না তো কেউ? ত ইয়া জবর, আচ্ছা। নুন খাড়া জবর তই না, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন খাড়া জবর না, তই না, কাফ জবর কা, কাতে টান হবে, হরকতের উচ্চারণ তই না কা। আরেকবার বলেন, আরেকবার বলেন। এখন সাকিন আসছে না? কি সাকিন আসছে? এখন সাকিন কি নিজে নিজে পড়া যাবে? সাকিনওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে, কয়বার? এখন সাকিন আছে, তার ডান দিকে হরকতকে আমরা খুঁজতে থাকি, কোথায় আছে? কাফের উপর জবর আছে, কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, কাল কাউ, কাল কাউ। তাহলে কাফ ওয়াও জবর, এখন কাউটা কিসের হরফ? লিনের হরফ। কাউটা কিসের হরফ? জবরের বাম পাশে যজমালা ওয়াও, এইখানে পাইছি জবরের বাম পাশে যজমালা ইয়া। লিনের হরফে দুইটা উদাহরণ পাইলাম তো। কাউ, কাউ, হা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র, কাউ সা র। বলেন আছে কি? র, র জবর কি? এখন এখানে কি চিহ্ন আছে? এই গোল চিহ্নকে কি বলে? এখন অক্ষ কাকে বলে? নিঃশ্বাস এবং আওয়াজকে বলে বন্ধ করে, বন্ধ করে পরিবার নাম অক্ষ। সবাই একসাথে বলবো ভাই, এখানে একসাথে বলার চেষ্টা করব, ডিসিপ্লিন যেন ভঙ্গ না হয়। বলে নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম অক্ষ। এখন আমি তো তাহলে অক্ষ করছি, শেষ হরফটা কি? র। র এর সাথে কি আছে? র এর সাথে কি আছে? তাহলে যদি দুই জবর না থাকে শেষে, তাহলে কি দিয়ে পড়তে হয়? কি করতে হবে? পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। জের জবর
জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সেথা আরজি সাকিন হয়ে যায়। আমি কি এখানে একটা সাকিন দিয়ে পড়তে পারবো? কেন? থামলে থামলে পারবো, না থামলে পারবো না, না থামলে। তাহলে আমি যেহেতু থামবো, আমি এখানে একটা কি দিয়ে পড়বো? সার 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 কাউ সার ছিল কাউ সার, কিন্তু অর্থ করলে কি হবে? কাউ সার কাউ সার। অর্থ করিলে রতে সাকিন করিয়া পড়িতে হয়। কাউ সার কাউ সার কাউ সার। আরেকবার আরেকবার বলেন। তাহলে হামজা নুনজের নুনে নিমে তাসদিদ, জবরের বাম পাশে খালি আলিফ কা আলিফ। এটা কিসের হরফ? মাদের হরফ। কিসের হরফ? এখন মাদের হরফ কোনটা আসছে? জবরের। আরে খালি মানে জবরের বাম পাশে এই আলিফ ওয়া, এটা কেউ বলবেন না আমার দ্বারা। কি বলবেন? জবরের বাম পাশে, জবরের বাম পাশে, জবরের বাম পাশে। তাহলে মাদের হরফের উপর কি আছে? চিকন চিহ্ন আছে। কয় আলিফ টানবো? 3 আলিফ। ক্লিয়ার হচ্ছে? আর হামজা আইন জবর সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে হয়। তয়া জবর তয়, এটাও সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়বো। তবে এটার মধ্যে ইস্তিলার হরফ আছে, আবার এটার মধ্যে লিনের হরফ আছে। ঠিক আছে? বুঝছেন আপনারা ব্যাপারটা? আমি কিন্তু পুরো আয়াতটাকে ব্যাখ্যা করছি। বুঝছেন আমার কথা? এত সহজ। বুঝছেন? যদি ব্যাখ্যা করি, একটা সূরা পড়াইতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা। কয় ঘন্টা? একটা আয়াত পড়াইতেই প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। বুঝছেন আমার কথা? যদি পুরা ব্যাখ্যা করি, পুরা তো এখনো করি নাই। আমার উস্তাদ যা শিখাই দিয়েছে তার 10% তো আপনাদের দিতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে তাই কিসের হরফ? একদিকে ইস্তিলার হরফ, আর একদিকে কি? নুন খাড়া জবর কয় আলিফ? কোন দুঃখে এক আলিফ টানবেন বলেন? খাড়া জবরকে কেন এক আলিফ টানবো বলেন? এটাও মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। ভাই ব্যাপারটা বুঝে আসতেছো? আমি কিন্তু আবারও রিপিট করছি। কাফ লাম জবর। আচ্ছা, এখানে জবরটা কেন লামকে ধরবে? যেহেতু সাকিন আছে। সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার ওঠে। কাল কাল কাফাও জবর কাউ, কিসের হরফ? লিনের হরফ। জবরের বাম পাশে অজমালা ওয়াও, কিসের হরফ? লিনের হরফ। সা জবর হ্যাঁ, টানা যাবে? হরকতের উচ্চারণ শুধু জবর যে পেশের উচ্চারণ তাড়াতাড়ি। সা জবর সা, র জবর রা, সার সার। এখন অর্থ করলে হবে সার কাল কাউ সার। ইন্না আতাইনাকাল কাউসার। সবাই আরেকবার বলেন। সবাই একসাথে বলেন। আচ্ছা, একজন একটু বলেন তো, কে বলবেন? হ্যাঁ বলেন।
সাউ, হ্যাঁ সা নরক বলে। আচ্ছা আরেকজন বলেন তো, কি বলেন? বলেন। সাউ, সর না, সাউ, সাউ, হ্যাঁ বলেন, বলেন তো, বলেন আপনি। হ্যাঁ, যে আমার দারোগা ভাই বলেন দেই। ভাই এই একটা আয়াতের মধ্যে নিয়মগুলো কি আমরা বুঝতে পারলাম? কতগুলো নিয়ম আছে। আচ্ছা কোনদিন কি এইরকম চিন্তা করে কোনদিন পড়ছেন? কেউ কোনদিন পড়ছেন? আচ্ছা বলেন, এর মধ্যে কি এমন কোন কঠিন কোন নিয়ম আছে? হ্যাঁ, আমি বলছি না যে নিয়মগুলো একেবারে একটু গুছায় নি তারপর দেখেন পড়ার মজা। এখন এভাবে পড়লে মজা লাগবে কিনা? তবে সময় লাগবে। এগুলো ব্যাখ্যা করতে প্রত্যেকটা শব্দে হরফে হরফে নিয়ম আছে কিনা বলেন? আছে। নিয়মগুলোতে আমাকে চিনতে হবে। আর খালি অন্ধের মতো মুখস্থ করলাম, ফিল্ডে আইসা আমি নিয়মগুলো ধরতে পারলাম না, তাইলে হবে বলেন? হবে? তাহলে মাদের হরফ খালি মুখস্থ করলাম, এখন দেখে তো আমাকে চিনতে হবে। আমি লিনার হরফ মুখস্থ করলাম, এখন আমাকে চিনতে হবে। ইস্তিলার হরফ মুখস্থ করছি, চিনতে হবে না ভাই? না চিনলে কি পড়তে পারবে? এখন আমি প্রত্যেকটা হরফে কিন্তু ধরাই দিতেছি, শুধু একবার না, আমি রিপিট করে কয়েকবার। কারণ আপনারা যদি নিজেদের সময় থেকে একটু সময় যদি না দেন তাহলে আগাইতে পারবেন বলে? বুদ্ধিমান সে হবে যে তার ইনফিরাদি সময় যত বেশি এটার পিছনে কাজে লাগাবে। ঠিক আছে না ভাই? ও ভাই, সবসময় তো আপনার সাথে আমি থাকবো না, কিন্তু আমার নিয়মগুলা আপনার সাথে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 5টা জায়গায় আমরা যদি অর্থাৎ আমি যেখানে দম ফেলবো সেটা নিশ্চয়ই একটা শব্দ, আর ওই শব্দের শেষ হরফে কি আছে, কি আছে সেটা দেখবো। হয় জবর আছে, না হয় জের আছে, না হয় পেশ আছে, না হয় 2 জবর আছে, 2 জের আছে, 2 পেশ আছে। তাহলে 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানবো, আর 2 জবর না থাকলে সাকিন করবো। সহজ কথা, বাস। 5 জিনিস আপনার মুখস্থ নাই, দরকার নাই। আমি দেখবো 2 জবর আছে কিনা। 2 জবর নাই, সাকিন করবো। 2 জবর নাই, ক্লিয়ার হয়েছেন? ঠিক আছে না? আর বিস্তারিত তো বলেই দিয়েছে, 5 জিনিসে দম ফেললে আরজি সাকিন হয়ে যায়। জের জবর পেশ, 2 জের 2 পেশ, জের জবর পেশ, 2 জের 2 পেশ। অর্থাৎ শব্দের শেষে যখন এই 5টা জিনিস থাকবে দম ফেলবো। এক কথায় আমি মুখস্থ নাই, এক কথায় আমি মুখস্থ নাই, তাই না? আমার মুখস্থ আমি দেখবো 2 জবর আছে কিনা। 2 জবর নাই, সাকিন করব, আর 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানবো। এখন ভাই আপনাদের একটু সময় দিয়ে আগাইতে হবে। আপনি যদি আগাইতে না পারেন, আপনার সময় যদি বলতে পারেন যে সময় তো আমার হয় না। আচ্ছা, আপনার খাওয়ার সময় হয়, বাথরুমে যাওয়ার সময় হয়, ঘুমানোর সময় হয়, তো এইগুলো যদি হয় তাহলে এটা কেন হবে না? বেশি সময় চাই না, আপনাদের কাছে হাতে পায়ে জোর করে বলি, আপনি একটা চশমা পাওয়া গেছে, আপনারা নিয়ে নিন, ওইখানে রেখে দেন, যার লাগে সে নিন। তো আপনাদের যখন এত কিছু সময় হয়, কোরআনের সময় হবে না ভাই? হবে, হবে, কিন্তু আমি নিজে বের করার চেষ্টা করি না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর বলছি না কোরআনকে মহব্বত করবেন। আজকে কে কে কোরআনকে নিয়ে একটু চুমু খাইছেন? কে কে বলেন? খাইছেন তো? মাশাআল্লাহ। একটু মহব্বত করবেন, একটু প্রতিদিনের একটু মুছবেন, বাসারটা হোক মসজিদেরটা। মসজিদে অগোছাল থাকলে আমি এসে একটু গুছাই রাখি, ওর একটু মহব্বত করি। ভাই মহব্বত যে করবে তাকে আল্লাহ ঢাইলে দেবে। বুঝছেন আমার কথা? বুঝছেন আমার কথা? দেখবেন, প্র্যাকটিক্যাল দেখেন, মহব্বত করেন, অবশ্যই আল্লাহ তাআলা। আর মোটামুটি কিছু ফায়দা তো পাচ্ছেন নাকি? আর অলমোস্ট একটা কথা বলি, এই টাইমটাই যদি আপনারা কোরআনের পিছনে না দিতেন, নিশ্চয়ই এই টাইমটা কোনো না কোনো গুনার কাজে ব্যয় হতে পারতো। ঠিক কি না? হ্যাঁ, তো কমসে কম এই সময়টা গুনার হাত থেকে তো আমরা বাইসে গেলাম। আমরা আসবো তো ইনশাআল্লাহ নিয়মিত। আর নিজেদের ইনফার দেয় আজকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।